नवाबों का शहर लखनऊ में आपका स्वागत है। প্রথম এপিসোডে ছিল রুমি দরওয়াজা, বাড়া ইমামবাড়া, আসাফি মস্ক, ভুল ভুলাইয়া, ক্লক টাওয়ার, পিকচার গ্যালারি, শাহী তালাব এবং ছোটা ইমামবাড়ার গল্প। যদি আগের এপিসোড না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। আর আজকের এপিসোডে থাকবে ছোটা ইমামবাড়ার পর আমরা কোথায় কোথায় গেছিলাম সেই সমস্ত গল্প। তো আমরা 40 টাকা দিয়ে টোটো করে আমরা আমাদের ছোটা ইমামবাড়ার ওখান থেকে উঠেছিলাম। এই ঠিক ওই যেখানটা মোড় আর কি, চার মাথার মোড় এটা। আমরা আসলে খুঁজছিলাম রহিমস কুলচা নিহারির দোকানটা, তাই আমরা হাঁটা লাগিয়েছিলাম। তো অবশেষে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে রহিমস কুলচা নিহারির দোকানে এসে গেছি। অ্যাকচুয়ালি ওই গলি দিয়ে আমরা বেরিয়ে এখান দিয়ে এসে ওদের এখানে একটা বড় দোকান আছে যেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে আমরা বসে খাবো। এখানে স্পেশালিটি হচ্ছে কুলচা আর নিহারি। একবার বাইরে থেকে দেখিয়ে দিই যে আমরা রাস্তায় ওই যে লেখা আছে ওইখানে গলি দিয়ে বেরিয়েছিলাম। আর এই মুহূর্তে এটাই হচ্ছে এদের যে দোকানের যখন লেখাই আছে রহিমস কুলচা নিহারি। তো আমরা যা যা অর্ডার করেছিলাম এখানে রহিমের কুলচা নিহারিতে এসে গেছে। সব থেকে এসে এখানে ট্রাই করতে হবে সেটা হচ্ছে এখানে মাটন নিহারি, তার সঙ্গে কুলচা। মাটন নিহারি হচ্ছে হাফ প্লেট, যার মধ্যে দুটো মাটন তোমরা পাবে, সেটা 160 টাকা করে প্লেট। অ্যান্ড তার সঙ্গে মাটন কুরমাও আমরা তোমাদের মানে সৌম্য খেয়ে দেখাবে, সেটার দামও 160 টাকা হাফ প্লেট, 2 পিস থাকে। আর কুলচা হচ্ছে 20 টাকা করে পার পিস। তো এখানে এলে তোমাদেরকে এই দুটো কিন্তু ট্রাই করতেই হবে। অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি। কুলচা অদ্ভুত অন্যরকম, আমাদের মতো নয়। আর আমি নিহারি দিয়ে প্রথমে খেয়েছিলাম। নিহারির টেস্টটাই কিন্তু আমি জীবনে প্রথম শুরু দিয়েও খাচ্ছি, কিন্তু অনেক গল্প শুনেছি, কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। তার কারণ প্রচুর লোক এই কথাই বলে যে টেক্সচার তোমার ফর্মটা আমরা জানতাম সেই অনুযায়ী। আর কোরমাও আমি টেস্ট করে দেখেছি। কোরমারও এই যে ফর্ম, এই যে মাটন সফট নরম, দারুণ। এটা হচ্ছে যে নিহারি যেটা, সেটা ফার্স্ট এসেছিল ধরো সেটা হচ্ছে গরিব বা নর্মাল প্রজাদের খাবার হিসেবে, যারা নিচু স্তরের মানুষ, যারা রোজ লেবারার্স ছিল, কাজে যেত, তাদের জন্য। তো নিহারি হচ্ছে খুবই একটা মানে কি বলবো সকালবেলা ব্রেকফাস্ট, যেটা মানুষের শরীরকে গরম দেবে যাতে সারাদিন তারা কাজ করতে পারে। এবং সেটা যখন রাজার দরবারে পৌঁছলো তখন এই নিহারি এতটা ফেমাস হলো। তার আগে কিন্তু এটা নর্মাল মানুষেরই খাবার ছিল। তো আমরা রহিমস কুলচা নিহারি খেয়ে রাস্তাটা তখন যেখানে দোকানটা রাস্তার এপারে, রাস্তার ওপারে যাবে গিয়ে যে কোনো একটা টোটোতে 10 টাকা মানে আমাদের দুজন আছে 20 টাকায়, জাস্ট চকে চলে আসবে। চক, সেখানে আসলেই কিন্তু তোমরা অনেক কিছু দোকান পাবে। লখনৌ আসবো অথচ চিকেন কারির কিছু কিনবো না আমরা, সেটা তো হয় না। আমরা মানে বিশেষ করে মধুরিমা, কারণ পুরুষদের জায়গা এখানে শুধুমাত্রই ক্যাশ কাউন্টারেই ছিল। হ্যাঁ, তবে আমি একটা পাঞ্জাবি কিনেছিলাম। আমরা আছি এখন ইদ্রিস বিরিয়ানিতে। এখানে বসার জায়গা নেই, সিট নেই, ঠিক রেস্টুরেন্ট নয়, রাস্তার ওপরে দোকান, সামনে পুরো মাটন ছেঁকে বিরিয়ানি কুরমা সব বানানো হচ্ছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে মানুষের অনন্ত ভালোবাসা বিরিয়ানির এবং লখনৌই খাবারের প্রতি। তার ফলে দেখতে পাচ্ছ কত ভিড়, সবাই ছুটে ছুটে আসছে ইদ্রিস বিরিয়ানি। লখনৌতে এলে যেটা ছাড়া ফেরত যাওয়া যাবে না সেটা ইদ্রিস বিরিয়ানি না খেয়ে। এখানে কি বলবো, ছোট জায়গা, সেরকম রেস্টুরেন্ট নয় বসে খাওয়ার, কিন্তু এখানে এলে যেটা তোমরা কমই পাবে না সেটা হচ্ছে জায়গা। লখনৌয়ের সুন্দর খুশবুদার বিরিয়ানির জায়গা। আর এই বিরিয়ানির সাথে একটু ইয়াকনি দিয়েছে, জাস্ট মানে মাটনটা যে তৈরি হয়েছে ফ্লেভার মাটনের, সেটার সঙ্গে যে জুসটা সেটা দিয়ে গ্রেভিটা বানিয়ে বিরিয়ানির সাথে একসাথে খাওয়ার। এখানে নাল্লি, হ্যাঁ, এটা হচ্ছে নাল্লি এক্সট্রা দিয়েছে সৌম্যকে এক্সট্রা দিয়েছে এটা ট্রাই করার জন্য। ট্রাই করে বলবে। বিরিয়ানি যেটা স্পেশাল সেটাই এখানেও, সেটা হচ্ছে যে ঠিক আছে, এদের মধ্যে কোনো এক্সট্রা আতর, এক্সট্রা গন্ধ, এক্সট্রা নাথিং, সব কিছু থাকে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে গরম মশলার গন্ধ, অসাধারণ। আর আবারও বলবো আমি, সবার লখনৌয়ে আসা উচিত, শুধুমাত্র আর্কিটেকচার দেখার জন্য নয়, খাবার জন্য। এরকম বিরিয়ানি তুমি কোথাও পাবে না, কলকাতাতে তো নয়। লখনৌ বিরিয়ানি ইজ বেস্ট। সো এরকম হাতে প্লেট নিয়ে রাস্তার ওপর খাওয়ার মজাই আলাদা। যদি জায়গাটা দারুণ হয়, সো লখনৌ এলে এর লুফট তোমাদেরকে উঠাতেই হবে। তো আমরা যেটা এখানে বারবার করছি এসে, সেটা হচ্ছে যে আমরা এখানে ওলা থাকি, উবার অটো আমরা প্রায় বুক করছি। তো এটা কি হচ্ছে, দামটা কম হচ্ছে এখানে। তো আর এটা খুব ভালো ওনাদের সার্ভিসও আছে, এবং যেটা আমার খুব ভালো লাগছে সেটা যে বেশ সহজে পাওয়া যাচ্ছে। তো তোমরা কিন্তু এই উবার অটো এখানে ভালো মতো বুক করে যেতে পারবে। এখন আমরা ইংলিশ বিরিয়ানি থেকে আমাদের হোটেলে যাচ্ছি, কারণ মধুরিমায় 4টি জিনিসপত্র কিনেছে। চিকেন কারির ব্যাগ
রেখে দেন, আমরা পরে আমরা একটা জায়গায় যাব। যাবো, হ্যাঁ, তো সেই জন্য একবার যাচ্ছি, মানে রেখে দেন, আমরা তার কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো। আর এর পরের গন্তব্য ছিল বি.আর. আম্বেদকর পার্ক। লখনৌ আসলে যদি একটা বিকেল তোমাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই এই পার্কে এসো। এসে গেছি বি.আর. আম্বেদকর পার্ক। মোটামুটি আমাদের 15 থেকে 20-25 মিনিটই লেগেছে। আর এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে মেন পার্কের অংশ। এই পার্ক এটা কিছু বছর আগে যখন মায়াবতী মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই পার্ক গঠিত হয়েছিল। এবং এই পার্কের মধ্যে আরও একটা জিনিস রয়েছে যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল, সেটা হচ্ছে অনেকগুলো হাতির মূর্তি। তো সেইগুলো দেখার জন্য, এবং এটা তোমরা অনেক সময় সন্ধেবেলার পরও আসতে পারো, রাত 9টা অবধি খোলা থাকে, সকাল 11টা পর্যন্ত, 11টা থেকে রাত 9টা অবধি। ঢুকলাম, ঢুকেই বুঝতে পারলাম যে না, টিকিট কাটার জায়গা আছে। এই জাস্ট বাঁদিকে এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের ফলক থেকে ঢুকেই আর কি বাঁদিকে ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর যেহেতু জায়গাটা দেখো কি বিশাল বড়। তোর যে বি.আর. আম্বেদকর পার্ক অ্যান্ড মেমোরিয়াল, এর ভেতরে তোমরা অনেক ফ্রিডম ফাইটার্স যেরকম জ্যোতিরাও ফুলে, বিরসা মুন্ডা, এরকম অনেকের তোমরা মনিউমেন্ট পাবে দেখতে। বিশাল বড় এরিয়া, মানে এখানে মানে অনেক ঘন্টাও কাটিয়ে ফেলতে পারবে আরামসে, তাও শেষ করতে পারবে না, মানে এতটা বড় এটা পার্ক বললে, মানে একটা পার্কের ভাস্ট কিছু, একটা বিশাল বড় পার্ক, ছোটখাটো একটা শহর মনে হবে। হ্যাঁ ভেতরে, আর পুরোটাই রেড লাইমস্টোন দিয়ে তৈরি, দেখে বোঝা যাচ্ছে। অসম্ভব দেখানো তোমাদেরকে নিজেদেরকে এসে মানে মোটামুটি একটা ফ্যামিলি পিকনিক স্পট বলা যেতে পারে। আরামসে এখানে আরামসে মানে মন জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর জায়গাটা। বি.আর. আম্বেদকর পার্ক এটি গোমতী নদীর তীরে অবস্থিত। এই পার্কটি বানানোর জন্য এখানে রেড লাইমস্টোনের ব্যবহার করা হয়েছে, যেগুলো রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল। পার্কের ভেতরে ঢুকলেই ডান দিকে এই মেন বিল্ডিং পড়ে, যেখানে দুর্দান্ত হাতের কাজের এই হাতি বিশিষ্ট গেট রয়েছে, যার ভেতরে বি.আর. আম্বেদকরের একটা বিশাল বড় মূর্তি রয়েছে। এবং ভেতরে আরও অনেক কিছু আছে যা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটাই সূক্ষ্ম হাতের কাজ। তারপর আমরা এলাম এই হাতি দীর্ঘ বলে জায়গাতে, যেটা খুব বহুচর্চিত হাতিময় সেই জায়গা। হ্যাঁ, এখানে প্রচুর হাতির মূর্তি রয়েছে, যা নিয়ে আগে কিন্তু অনেক বিবাদও হয়েছিল মায়াবতীজির সময়। সো ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি এখানে ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন গ্যালারি। এর ভেতরে উনি যা যা কাজকর্ম করেছেন সেই বিষয় এবং অন্যান্য ফ্রিডম ফাইটার্সদের হয়তো মূর্তি আমরা দেখতে পাবো। চলো ভেতরে গিয়ে একবার দেখি। তো আমরা এই গ্যালারির ভেতরে ঢুকলাম। এই গ্যালারির ভেতরে যেটা আছে সমস্ত অনেক ফ্রিডম ফাইটার অ্যান্ড অল উনাদের আর কি বিভিন্ন স্ট্যাচু আছে, এবং স্ট্যাচুর তলায় তাদের নাম, তাদের সম্পর্কে কিছু জিনিস লেখা, তো সেইগুলো রয়েছে। তোমরা বিভিন্ন বড় এলাকা জুড়ে তাদের স্ট্যাচু আছে, তোমরা পুরোটা গোল করে ঘুরে ঘুরে দেখতে পারো, ভালো লাগবে। মানে এখানে আসলে তোমার 2 ঘন্টা 3 ঘন্টা কথা দিয়ে বেরিয়ে যাবে, বুঝতেই পারবে না। আর বাচ্চারা আসলে তো খুবই এনজয় করবে। এরপরেও আরও কিছু কিছু পার্ক আছে এবং আর একটা মার্কেট আছে, যেটা হচ্ছে বি.আর. আম্বেদকর পার্কেরই আশেপাশে। একটা হচ্ছে যে রাম লোহিয়া পার্ক, যেটা রাম মনোহর লোহিয়া বানিয়েছিলেন 2007-এ। একটা হচ্ছে জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক, যেটা এশিয়াস লার্জেস্ট পার্কের মধ্যে একটা। লন্ডনের যে হাইট পার্ক, সেই পার্কের রিজেম্বলেন্সে এই জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক তৈরি। সো এই দুটো পার্ক তোমরা যেতে পারো। আরেকটা হচ্ছে গোমতী রিভার ফ্রন্ট, যেখানে লোকে ইভিনিং ওয়াক করে, দেন ওখানে রানিংয়ের ট্র্যাক আছে, সব ইভিনিং ওয়াক করে, বোটিং হয়, বাচ্চাদের খেলার জায়গা আছে, সেগুলো বাচ্চারা থাকলে খুব মজা পাবে, সেটা তোমরা যেতে পারো। অ্যান্ড ফোর্থ যেটা হচ্ছে হজরতগঞ্জ মার্কেট, যেটা গঞ্জ মার্কেট নামে লোকের কাছে প্রথম থেকে পরিচিত ছিল। আমরা এসে
গেছি এখন হজরতগঞ্জ মার্কেট। তো আমরা বিআর আম্বেদকর পার্ক থেকে ডিরেক্ট এখানে অটো নিয়ে চলে এলাম, 40 টাকা লাগলো। হ্যাঁ, একদম মেন মার্কেটে নামাবে। এখন আমরা জনপথ মার্কেটের দিকে যাচ্ছি। এখানে খুব সুন্দর আতর পাওয়া যায়। অ্যান্ড এই হজরতগঞ্জ মার্কেটের পুরনো নাম হচ্ছে গঞ্জ মার্কেট, যেটা নবাব নাসিরউদ্দিন হায়দার শাহ যে ছিলেন, উনি 1827-এ এই গঞ্জ মার্কেটের শুরুয়াত হয়, ফাউন্ডেশন হয়। তখন এখানে চাইনিজ, জাপানি, বেলজিয়াম অনেক রকম জিনিসপত্র এখানে বিক্রি হতো। দেন 1842-এ আমজাদ আলী শাহ যে নবাব ছিলেন, ওনার যখন উনি রুলে এলেন, তখন এই হজরতগঞ্জ মার্কেটের নাম, যেটা গঞ্জ মার্কেট থেকে হজরতগঞ্জ হলো, কারণ কি ওনাকে পপুলারলি হজরত নামে পরিচিত ছিলেন উনি। আচ্ছা, লখনৌ আসলে আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে এটা মালাই পান। তো এগুলো হচ্ছে মালাই পান। তো এর ভেতরে যেটা আছে এটা হচ্ছে মিনা বাজার। মিনা বাজারে কি এখানে সমস্ত কিছু দোকানের না, সমস্ত রকমের ঝাড় লণ্ঠনের দোকান, দেন পারফিউমের দোকান, অনেক পুরনো দোকান এখানে সব পাওয়া যাবে। তো এখানে পুরো গোল করে মিনা বাজারটা তোমরা ঘুরতে পারো। এখানে প্রচুর দোকানের শপ আছে, মানে অনেক কিছু আছে এবং খুব সুন্দরভাবে সাজানো। এটা একটা শপের মানে দোকান যেটা বলা হয় আর কি, পুরো মিনা বাজার, যেটাকে পুরোটাই নামটা দিয়েছে আর কি। এখানেই হচ্ছে মধুরিমা যেখানে আমাদের নিয়ে এসছে, এই যে ইজারসন পারফিউমের দোকান। এই যে এখানে ইতর বা আতর, যেটা হ্যাঁ আমরা দেখলাম। এবং খুবই সুন্দর এনাদের কালেকশন বা এনাদের জিনিস। এরা কিন্তু প্রাইস যথেষ্টই বেশি হয়, কারণ আমরা সবাই জানি আতরের দাম একটু বেশি হয়, কারণ খুব অল্প লাগালে অনেকক্ষণ ধরে লাস্টিং করে, 24 আওয়ার্স বলা হয়। তো এখানে 600, 800, 1200 এরকম প্রাইসের সব দাম। 10 ml এর যত মানে ঘন বা ডিপ গন্ধ, তত আই থিঙ্ক সো ফুলের এবং বিভিন্ন রকম জিনিসের ফ্রেগ্রেন্সকে মানে স্টিম করে সেই বাষ্পটার থেকে যে ড্রপলেট বেরোয়, সেটা দিয়ে আতর তৈরি হয়। তো আমরা একটা নিয়েছি, এটা খুব সুন্দর একটা প্যাকেজিং করে ওনারা দিয়েছেন। নাম হচ্ছে সামা। হ্যাঁ, তো এর ভেতরে এরকম পোটলির 10 ml এর পোটলির মধ্যে আছে এটা। ওটা 600 নিল, তাই না? হ্যাঁ। এই যে মিনা বাজারের ভেতরে ঢুকলাম, তো একটা জিনিস তোমাদের বলার, সেটা হচ্ছে যে এই মিনা বাজারের ভেতরে যে দোকানগুলো আছে, যদি তোমরা ভাবো যে এখান থেকে চিকেন কারি কিনবে, আমাদের যদি বক্তব্য শোনো, তাহলে আমরা এটাই বলতে পারবো আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যে এখানে প্রচুর দাম, এবং সেই অনুযায়ী কিন্তু জিনিসের মানে কোয়ালিটি, জিনিসের যে কোয়ালিটি, যেটা যেটা হাতে তৈরি যে চিকেন কারি হয় যার জন্য বিখ্যাত, সেগুলো কিন্তু নয়। আছে একদম হজরতগঞ্জ মার্কেটের মেন একদম জায়গায়, সেখানেই হচ্ছে পেছনে রয়্যাল ক্যাফে। এই ক্যাফেটা খুব ফেমাস, কারণ কি এখানে মহারাষ্ট্রের একজন লোক এখানে চাটের দোকান খুলেছে, এখন সেটা বিশাল বিখ্যাত হয়ে গেছে, বিকজ সেলিব্রিটিরা তো আসে, প্লাস এখানকার লোক এটাকে খুব বিখ্যাত করেছে, প্লাস আমাদের মতন ভিডিওগ্রাফার্সরাও। এখানে একটা ফেমাস ডিশ হচ্ছে বাস্কেট চাট, যেটা একটা এরকম বিশাল বাস্কেটের মধ্যে চাট হয়, 1 প্লেট ভর্তি, 260 রুপিস এখন দাম। তো সেটা এলে তোমরা এখানে ট্রাই করতে পারো। তার ছবিটা এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা এই মুহূর্তে ট্রাই করতে পারবো না, বিকজ আমাদের পুরো ফুল পেট। তো তোমরা এলে অবশ্যই ট্রাই করো, যাদের চাট পছন্দ তাদের খুব ভালো লাগবে, ইনোভেটিভ জিনিস। আর হচ্ছে তোমাদের এই রয়্যাল ক্যাফে থেকে সামনেই হচ্ছে তোমার হজরতগঞ্জ মেট্রো স্টেশন। এই যে, তো তোমরা যদি পারো তাহলে তোমরা এখানে মেট্রো করেও কিন্তু যাতায়াত করতে পারো। তবে মেট্রো যে স্টেশনগুলো আছে সেগুলো প্রপার যে জায়গায় আমাদের সবকটা স্পট সেখানে নেই। সেখান থেকে নেমে তোমাকে অটো টোটো করতেই হবে। তো মেট্রোর বাইরে তোমার অটো টোটো সবসময় লাইন দিয়ে থাকবেই। তো আমরা এখন আছি, আজকের ডিনার করব যেখানে, সেটা হচ্ছে দস্তরখান। এবং এখানে যেটা জানলাম সেটা দস্তরখানের নামে তোমরা যদি গুগলে লেখো, আমরাও দেখলাম প্রায় 5-6টা ছিল, তো এখন উনি বললেন যেখানে 6টা আছে দস্তরখান নামে এবং একই মালিকের, দ্য মুঘলস দস্তরখান। দেখো এটা লেখা থাকবে। ও আরও একটা কথা, আমরা যে দস্তরখানে এসেছি, একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলেন, তিনি এখানে কাজ করেন এবং তার বাড়ি হচ্ছে কোথায়, উলুবেড়িয়া। আচ্ছা, আপনার নাম কি? সোনু। আসলে তোমরা এই দাদার সঙ্গে দেখা করতে পারবেন। তাই একদম নিশ্চয়ই তোমরা তোলে সব মানে বাঙালি ঠিক পেয়ে যাবে। তবে এটা বলার, দস্তরখানে বিরিয়ানির টেস্ট কিন্তু খুব সুন্দর। কিন্তু যে শুধু চাল আর যে এটা কি, আর এটার নামটা রায়তা দিয়ে কেমন লাগছে? দুর্দান্ত টেস্ট, খুব ভালো না? টেস্টটা খুবই ভালো। হালকা যেটা হয় আর কি, বেশ গরম মশলার একটা ফ্লেভার তোমার গলার মধ্যে হালকা জ্বালা করবে, একটা লাগবে। তো টেস্ট কিন্তু খুব সুন্দর। তো অপশান তোমাদের ওপর, তোমরা খেতে তো অবশ্যই পারো যদি অনেক অপশান থাকে। একদিন এখানে অবশ্যই ডিনারটা করতে পারো, একটু তাড়াতাড়ি করে নেবে, হেভি আছে বিরিয়ানিটা। গুড মর্নিং, আজকে আমাদের ডে 2 অ্যাট লখনৌ। আজকে আমাদের লখনৌ থেকে বেরোনোর কথা এবং লখনৌ থেকে আমরা আজকে যাব হচ্ছে আগ্রা।
তো দুপুর 3:30 সময় ট্রেন, সেটা কীভাবে যাবো সেটা বলবো। এবং এখন আমরা সকাল 8টা বাজে এবং লখনৌয়ের আমাদের আর একটা যে জায়গা সেটা কভার করব, সেটা হচ্ছে দ্য রেসিডেন্সি। তো ওদের হচ্ছে আমাদের রুম এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে, ওপরে ওদের আছে, ওপরে সুন্দর কটেজ সিস্টেম আছে। একটা গ্রাউন্ড ফ্লোরে এইখানেও ওদের সমস্ত হোটেল আছে, এই যেখানে ভর্তি সমস্ত হোটেল আছে, তোমাদের রুম সার্ভিস অ্যান্ড অল সমস্ত কিছু হয়ে যাবে। তো এই বিল্ডিংটা আমাদের খুবই ভালো লেগেছে। তোমরা যখন লখনৌ আসবে এই জায়গার সঙ্গে কথা বলে থাকতে পারো। আমার মনে হয় ঠিকঠাক প্রাইসের মধ্যে, মেন জায়গার মধ্যে এটা খুব ভালো একটা অপশান। এখন আমরা যে হোটেল থেকে এলাম 50 টাকায় আবারও উবার অটো করে, ওটা অ্যাকচুয়ালি অটো নয়, এগুলো অ্যাকচুয়ালি টোটোর একটু ভালো ভার্সন, ব্যাটারি চালিত গাড়ি। সেটা এলাম যেটা, সেটা 4 বাগ ক্রস করে, ব্যাটারি অটো 4 বাগ ক্রস করে একটু সোজা আমাদের এগিয়ে আসতে হবে, যেটা হচ্ছে আমার পেছনে দেখো দেখতে পাবে সর্দারজিকে মশহুর ছোলে ভাটুরে। হ্যাঁ, এখান থেকে ব্রেকফাস্ট তোমাদের করতে হবে, কারণ লখনৌ আসলে এইটাও কিন্তু তোমাদের খেতে হবে। এবং এছাড়াও আর একটা জায়গা আছে যেখানে অনেকে খায়, সেটা হচ্ছে শর্মাজিকে চায়। হ্যাঁ, শর্মাজিকে চায় তো পাশেই, জাস্ট পাশেই দুটো দোকান আছে। হ্যাঁ, তো আমার পেছনে সর্দারজিকে যে মশহুর ছোলে ভাটুরে, সেটা আমরা 8:30টায় এসেছি কিন্তু এখনো হয়নি, বলছে আরও আধ ঘন্টা লাগবে, মাখামাখি হচ্ছে। তো আমার এই পেছনে আছে সর্দারজি, আর আমাদের এই সোজাই হচ্ছে শর্মাজি। তো শর্মাজিকে চায় যেটা সব থেকে বেশি বিখ্যাত, সেটার মধ্যে এখানে হচ্ছে কুল্লার চায়, বান পাউরুটি, বানের ভেতরে মাখিয়ে এখানে কিন্তু মশলা, পাউরুটি মানে ওই বার্গারের বানের মতো পাউরুটিটা হয়, তার মধ্যে মাখন দিয়ে এখানের বান পাউরুটি ইজ ভেরি ফেমাস। তার সাথে চা খায়, তার সাথে আবার সিঙ্গারাও আছে, অনেকে আবার বান সিঙ্গারাও খাচ্ছে ভেতরে, মানে বানের ভেতরে কিছু একটা পুডিং থাকবে আর কি, সব। তাছাড়া পোহা মোহাও এখানে পাওয়া যায়, বাট এলে এগুলো ট্রাই করতে পারো। আমরা খুব একটা পাউরুটির পছন্দ করি না, শখিন নই, তাই জন্য আমরা সিঙ্গারা খাবো আর সৌম্য চা খাবে। আচ্ছা, এখানে কিন্তু সিঙ্গারায় আসলে বা চাটনি এক্সপেক্ট করো না, কারণ এখানে চাটনি হয়। আমি তো এক্সপেক্ট করি সিঙ্গারার সাথে চাটনি, বিকজ বাঙালিরাই একমাত্র চাটনি ছাড়াই সিঙ্গারা খায়, মুড়ি ফুড়ি দিয়ে আমরা চায়ের সাথে খাই। কিন্তু যে কোনো নন বেঙ্গলি বা সর্দারজি, এইসব শর্মাজির এইসব দোকানগুলোতে আমরা চিরকাল চাটনি দিয়ে খেয়ে ওপরে চাটনি চাইছিলাম, বাট নেই, তো আমরা শুধু সিঙ্গারাই খাচ্ছি। সর্দারজি মশহুর ছোলে ভাটুরের কাছে আসো, তাহলে তোমরা মোটামুটি 9 বাজে আগে তো সব ঠিক আছে একদম 9:30 বাজে। তো 9:30টার সময় তোমরা এখানে আসবে, তাহলে দেখবে সমস্ত কিছু তৈরি হয়ে যাবে। আর এখানে আসলে যেটা তোমাদের খেতেই হবে মাস্ট, সেটা হচ্ছে ছোলা ভাটুরে। ভালো হয়েছে, যাদের ছোলা ভাটুরে খেতে ভালো লাগবে আর অবশ্যই এসে ট্রাই করতে পারো। বিশাল সুন্দর সেরকম কিছু না, ভালো খেতে। আমরা এসে গেছি এখন ব্রিটিশ রেসিডেন্সির সামনে। টিকিট আমরা অলরেডি অনলাইনে কেটে নিয়েছি, এই যে অনলাইনে কাটা আছে। নর্মাল টিকিট এখানে 25 টাকা করে ভারতীয়দের জন্য, আর বিদেশিদের জন্য 300 টাকা, কিন্তু অনলাইনে কেটেছি বলে আমরা 20 টাকা করে লেগেছে। এটা কিন্তু যে কোনো আর্কিওলজিক্যাল সাইট এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে হয়েছে, তুমি যদি অনলাইনে টিকিট কেটে নাও তাহলে 5 টাকা করে কম হবে, কারণ কি আগ্রার যে তাজমহল সেটারও আমার মনে হয় 50 টাকা করে টিকিট, তো অনলাইনে কাটলে 45 টাকা না, আগ্রার তাজমহলও 5 টাকা করে কম। এই হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সির মেইন গেট, যেটাকে বলা হয় বেইলি গার্ড গেট, কারণ এখানের যে নবাব যখন কি বলে ক্যাপ্টেন জন বেলি এখানে এসে, নবাব সাদাত আলী খান যে ছিলেন তিনি এই গেটটা তাকে উৎসর্গ করে বানিয়েছিলেন, তাই এই গেটটার নাম হচ্ছে বেইলি গার্ড গেট। এবারে এর ভেতরে যখন আমরা যাব তখন মেন ব্রিটিশ রেসিডেন্সি দেখতে পাবো। যখন আমরা জানি যে নবাব আসাফউদ্দিন যে ছিলেন তিনি খুব দয়ালু একজন রাজা ছিলেন, নবাব ছিলেন। তিনি যখন তার ক্যাপিটাল লখনৌতে নিয়ে আসলেন ফৈজাবাদ থেকে, তিনি দেখলেন যে এখানের লোক খুব গরিব, লোকের কাছে কোনো এমপ্লয়মেন্ট নেই, তাই তিনি বড়া ইমামবাড়া হওয়ার কাজ দিলেন সবাইকে। তারপর তিনি ব্রিটিশরা যখন এখানে এলো, তো ব্রিটিশদের থাকার জন্য এই ব্রিটিশ রেসিডেন্সি তৈরি হলো। নবাব আসাফউদ্দিন যে ছিলেন তিনি 1774-এ তার ক্যাপিটাল ফৈজাবাদ থেকে লখনৌ শিফট করেছিলেন, এবং তারপর যখন ব্রিটিশ অফিসার্সরা এখানে এলেন 3000 ব্রিটিশ অফিসার্সের থাকার জায়গা এখানে হয়েছিল, আলাদা কিচেন ছিল, তাদের থাকার জায়গা ছিল, অফিসও ছিল, যে ক্যাপ্টেন ছিলেন বা লেফটেন্যান্ট ছিলেন তার জন্য। এবং 35 একর ল্যান্ডের ওপর এই পুরো ব্রিটিশ রেসিডেন্সিটা তৈরি। এবং যখন 1857-এ রিভল্ট হলো তখন এখানে 2000-এরও বেশি ব্রিটিশ অফিসার্সরা মারা গেছিলেন, এবং তাদের কবর এখানেই আছে। চলো তোমাদেরকে ঘুরে দেখাই ব্রিটিশ রেসিডেন্সি। এবং শুরুতেই আমরা ঢুকে এখানে একটা সুন্দর ময়ূর দেখতে পেয়ে গেছি, খুব দুর্দান্ত জায়গা। এখানে এলে অবশ্যই হাতে সময় নিয়ে এসো, সকাল সকাল এসো, ফাঁকা পাবে।
আচ্ছা, ব্রিটিশ রেসিডেন্সিতে কিন্তু ক্যামেরা নিয়ে তোমরা যদি ভিডিও করো বা আমাদের গোপ্রো নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু এক্সট্রা টাকা দিতে হয়। তাই আমরা মোবাইলে ভিডিও করছি, ক্যামেরা বাইরের লকারে রাখা আছে। লকার নয়, জাস্ট যেখানে টিকিট কাউন্টার সেখানেই রেখে দিয়েছেন, আমরা যাব যখন তখন নিয়ে নেব। রেসিডেন্সির ভেতর প্রথমে ঢুকেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ময়ূর, এবং সে আমাদের প্রায় পাশ দিয়েই নিজের মনে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তারপরেই তুমি দেখতে পাবে এরকম ভগ্নাবশেষ বাড়ি। হ্যাঁ, রেসিডেন্সির ভেতরে এরকম অনেক বাড়ি তুমি দেখতে পাবে, এবং সেই বাড়িগুলোতে এখনও গোলাগুলির দাগ তোমার নজরে পড়বে। সো এই যে পেছনে দেখতে পাচ্ছ একটা মস্ক আছে, এখানে বেগম কোঠি আছে। এগুলো অ্যাকচুয়ালি নাসিরউদ্দিন হায়দার যে নবাব ছিলেন, উনি তার ওয়াইফ, তার মা এবং স্টেপ সিস্টার, তারা এখানে থাকতেন। সেই ফ্যামিলির জন্য এখানে একটা বেগম কোঠিও বানানো হয়। এবং যখন 1857-এর রিভল্ট হয় তখন এখানে যে মস্ক আর ইমামবাড়া আছে, ইমামবাড়ার ছাদটা দেখবে এখন পুরো ফাঁকা, ইমামবাড়ার ছাদ আর নেই, ঠিক আছে? তো ছাদহীন ইমামবাড়া এখন, কিন্তু মস্কটা আছে। এবং 1857-এর যুদ্ধের সময়, রিভল্টের সময় যে কোনো একটা মস্কের যে ডোম, সেটার তার ওপর যুদ্ধের প্রতীকী হিসেবে মার্ক দেখা যাবে। এই জায়গাটা হলো বেগম কোঠি। এরকম এখানে প্রচুর এরকম জায়গা আছে। এটি হচ্ছে স্নানাগার। এইখানে ওই সময় বাড়ির মহিলারা স্নান করতেন। এই স্নানের জায়গায় বা এর সারাউন্ডিং সমস্ত এলাকাতেও কিন্তু আক্রমণ হয়েছিল। এখানে দেখো একটা জায়গা, এটা স্নানাগার টাইপ অফ, এখানে একটা কুয়ো আছে। তো এইখানে দেখো একটা ওপরে ডোম আছে, কিন্তু এটা দেখো ভাঙা। মানে যখন ওই সময় যুদ্ধ হয়েছিল, তখন যখন এখানে গোলাগুলি আর কি ছোড়া হয়েছিল, তখন এই জন্য সেই গোলাগুলিতে একটা ডোমের মাথা ভাঙা, এবং এই ডোমের মাথাটা তবু রয়েছে। তো এইখানে এইগুলোই তোমরা দেখতে পাবে, ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আমরা আছি একদম ব্রিটিশ রেজিমেন্টের ভেতরে যে মিউজিয়াম, এখানে 1857-এ যত রিভল্ট হয়েছিল এবং আরও বড় বড় যারা ফাইটার্সরা, রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে বিভিন্ন ফাইটার্সদের ব্যাপারে এখানে অনেক কিছু দেখতে পাবে। এবং নবাবদের তৈরি বিভিন্ন মহল, বিভিন্ন থাকার জায়গা, দেন ইমামবাড়া, মস্ক, সব কিছু নিয়ে এখানে লেখা আছে এবং ছবি আছে সমস্ত নবাবদের, আসাফুদ্দৌলা, তার ছেলে, তার ভাই, যারা পরপর নবাব হয়েছেন, সেগুলো নিয়ে সব কিছু লেখা আছে। পুরোপুরি ব্রিটিশ এবং নবাবী যে তখনকার দিনের আদব কায়দা সব কিছু এবং হিস্ট্রি নিয়ে এই মিউজিয়াম এলে অবশ্যই দেখো, ভালো লাগবে। আর এটি হলো তখনকার ব্যাঙ্কোয়েট হল। এই রেসিডেন্সির সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এইটাই। এটাই হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সির মেন রেসিডেন্সি যে হলটা। বিভিন্ন অনেকগুলো হল তোমাদেরকে দেখালাম, বেগম কোঠি, দেন আরও যে সমস্ত বিল্ডিংগুলো করা হয়েছিল। এখানে মেন যেটা, আসাফুদ্দৌলা যে নবাব ছিলেন, তিনি ব্রিটিশদের থাকার জন্য 3000 জন ব্রিটিশ এই রেসিডেন্সে থাকতে পারবে, এতটাই বড় এখানে এই বিল্ডিংটা করা। সো এই রেসিডেন্সিতেই কিন্তু মেন অ্যাটাক হয় এবং ব্রিটিশরা যে রিভল্টে অনেক ব্রিটিশ সৈন্য মারা যায়। তো এটাই হচ্ছে সেই মেইন রেসিডেন্সিয়াল বিল্ডিং। খুব সুন্দর, এখন এটা ধ্বংসস্তূপ পুরোটাই, কিন্তু আর্কিটেকচারটা, বানানোর ভঙ্গিমাটা খুবই সুন্দর। এখানে এলে অবশ্যই এটা দেখো। এখানে এলে তোমরা এইসব দেওয়াল দেখে বুঝতে পারবে যে ভেঙে গেছে। এখানে যে গোলাগুলি চলেছে, কামান চলেছে, সেই সমস্ত চিহ্ন, ক্ষতবিক্ষতের চিহ্ন কিন্তু তোমরা পাবে, যেভাবে ভেঙেছে এগুলো সব কিছু এখন পুরোটাই ধ্বংসাবশেষ। আর এখানে এসে দয়া করে এই তোমার ভালোবাসার মানুষের নাম বা তোমার নাম এখানে খোদাই করো না। এখানে যারা আছেন তাদের থাকতে দাও, তাদের নামই এখানে থাকুক সারা জীবনের জন্য, তোমাদের নাম তোমাদের মনেই থেকে যায়। সো এটা হচ্ছে মেইন বিল্ডিং এবং অনেক ইতিহাস, অনেক অনেক ইন্ডিপেন্ডেন্সের, স্বাধীনতার লড়াইয়ের অনেক প্রতীকী চিহ্ন এখানে কিন্তু তোমরা দেখতে পাবে।
আপাতত লখনৌয়ের এই সিরিজ এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর নতুন এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো আর অবশ্যই আমাদের পাশে থেকো।